দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সমস্যা যদি বলি সেটি হলো আমানতকারীর অনাস্থা। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের শাসনামলে এই আমানতকারীর অনাস্থা নতুন করে বেড়েছে কিন্তু অনেকেই মনে করছেন। ডক্টর আহসান এইচ মনসুর অনেকবার চেষ্টা করেছেন আমানতকারীর আস্থা ফেরাতে, কিন্তু উল্টো তার বয়ান, কথাবার্তায় এবং কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায় থেকে নানা রকম ভুল বার্তায় কিন্তু আমানতকারীর অনাস্থা তৈরি হয়েছে নতুন করে এবং সেটি বেড়েছে। সেই আমানতকারীর অনাস্থা যখন আসলে প্রকট, পুরো ব্যাংকিং খাতে এই অনাস্থা যখন তৈরি হয়েছে তখন আসলে হঠাৎ করেই ডক্টর আহসান ইস মনসুরের বিদায় নিতে হলো। তার বিদায়ের পর বাংলাদেশ ব্যাংক প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে পেলেন। দিনভর গতকাল থেকেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে ব্যবসায়ী একজন গভর্নর হিসেবে আসলে তিনি কতটা সফল হবেন, কি পারবেন না সেসব নিয়ে। তবে তিনি কতটা সফল হবেন বা কি পারবেন সেই আলোচনা হয়তো বা সময় বলে দিবে। কিন্তু ব্যাংকিং খাতে যে সংকটের কথা আমি বলছিলাম, আমানতকারীর অনাস্থা যেটি তৈরি হয়েছে এই ডক্টর আহসান ইস মনসুরের সময়ে যেটি বেড়েছে, সেটি কতটা ঠিক করতে পারবেন, আমানতকারীর এই অনাস্থা কতটা আস্থায় আনতে পারবেন, সেটি কিন্তু এই নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের বড় একটি চ্যালেঞ্জ থাকবে। আমানতকারী অনাস্থা তৈরি হওয়ার বড় একটি কারণ কিন্তু আসলে ব্যাংকিং খাতে ডক্টর আহসান ইস মনসুর যে মার্জার প্রক্রিয়া হাতে নিয়েছিলেন, 5টি ব্যাংক বল প্রয়োগ করে তিনি যে মার্জারের পদক্ষেপ নেন, তার কারণে কিন্তু নতুন করে এই সংকটগুলো তৈরি হয়েছে। অনেকেই বলছেন যে আসলে বল প্রয়োগ করে মার্জার কিন্তু টিকে না, কিন্তু তার মধ্যেও তিনি সেটি করেছেন এবং শেষ পর্যন্ত তাকে বিদায় নিতে হলো। এখন এই নতুন গভর্নর আসলে এই মার্জার প্রক্রিয়ার ব্যাপারে তার অবস্থান কি হবে সেটিও একটি চাপ হিসেবে থাকবে। সম্মিলিত ইসলামী ব্যাংক যেটি নতুন করে গঠন করা হয়েছে সেটি আসলে টিকবে কিনা সেই বিষয়টি বিবেচনা করতে হবে। সেই ব্যাপারে সরকারের সঙ্গে হয়তো আলোচনা করে তিনি কি করেন সেই বিষয়টি কিন্তু তার জন্য বড় একটি চাপ। বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে বড় কাজ কি দর্শক, সেটি যদি বলতে হয় তাহলে আসলে মূল্যস্ফীতি সামাল দেয়া। ডক্টর আহসান ইস মনসুর মূল্যস্ফীতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তিনি অনেকটাই ব্যর্থ হয়েছেন। এটি মুদ্রানীতি দিয়ে সামাল দেওয়ার কথা, তারপরে এর সঙ্গে বাজার ব্যবস্থাপনার সম্পৃক্ততা রয়েছে, কিন্তু আহসান ইস মনসুর যতটা আশা করেছিলেন তিনি নীতি সুদহার বাড়িয়েছেন, কিন্তু মূল্যস্ফীতি কমানো যায়নি। নীতি সুদহার বাড়ানোর কারণে কিন্তু অন্যদিকে আসলে বিনিয়োগের সুদহার বেড়ে গেছে। উচ্চ সুদে বিনিয়োগ নিয়ে কিন্তু আসলে ব্যবসায়ীরা এখন ব্যবসা করতে পারছে না, যার কারণে আমরা দেখছি যে বেসরকারি বিনিয়োগে কিন্তু একটা মন্থর গতি তৈরি হয়েছে, নতুন করে বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ না হওয়ার কারণে কিন্তু নতুন করে কর্মসংস্থানের যে সুযোগ সেটি কিন্তু তৈরি হচ্ছে না। এই যে একটি চাপ তৈরি হয়েছে বিনিয়োগে, সেটিকে কিভাবে তিনি গতিশীল করতে পারেন সেই চাপটি কিন্তু নতুন অর্থমন্ত্রীকে নিতে হবে। একই সঙ্গে মূল্যস্ফীতির কথা বলছিলাম, যেটি সহনীয় না করলে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে, সেটি কিন্তু নতুন এই অর্থমন্ত্রীকে, নতুন এই গভর্নরকে সেই প্রক্রিয়াটিও কিন্তু সফলভাবে সামাল দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের আরেকটি বড় কাজ সেটি হলো ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা। আহসান ইস মনসুর ব্যাপক সংস্কার পদক্ষেপ নিলেও সুশাসনের একটি প্রক্রিয়া শুরু হয়। এখন এই প্রক্রিয়াটি থমকে যাবে না এগিয়ে যাবে সেটি কিন্তু প্রশ্নের ব্যাপার। তবে সুশাসনের পদক্ষেপ হিসেবে এবং সংস্কারের পদক্ষেপ হিসেবে মার্জার নিয়ে কিন্তু বারবার সমালোচনা উঠেছে, সেই সমালোচনাগুলো তিনি কতটা মোকাবেলা করতে পারেন। সুশাসন বাংলাদেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সমস্যা, সেটি তাকে মোকাবেলা করতে হবে। তার থেকে বড় যে চ্যালেঞ্জটি নতুন এই গভর্নর মোস্তাকুর রহমানকে মোকাবেলা করতে হবে সেটি হলো যেটি শুরুতে বলছিলাম যে বিগত দিনে আমরা আমলাকে গভর্নর হিসেবে দেখেছি, অর্থনীতিবিদকে গভর্নর হিসেবে দেখেছি, এই প্রথম একজন ব্যবসায়ী গভর্নর হিসেবে এই বাংলাদেশ ব্যাংকে এলেন। দিনভর যে প্রতিক্রিয়া তাকে নিয়ে তৈরি হয়েছে মানুষের মধ্যে, যে একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া কতটা ঠিক, কতটা যৌক্তিক, সেই প্রশ্নগুলো কিন্তু অনেকেই তুলছেন, অনেকে অবশ্য সমর্থনও করছেন। এখন এই বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ীদের কোনো বাণিজ্যিক সংগঠনে পরিণত হয় কিনা সেই একটি চ্যালেঞ্জ কিন্তু ওনাকে মোকাবেলা করতে হবে। কারণ ব্যবসায়ীরা যাতে তার কাছ থেকে বাড়তি কোনো সুযোগ না নিতে পারেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাতে না হয়, তিনি যেহেতু ব্যবসায়ী সেটি যাতে না হয় সেই দিকটিও কিন্তু নতুন গভর্নরকে অত্যন্ত বিচক্ষণভাবে মোকাবেলা করতে হবে। কারণ বাংলাদেশ ব্যাংক আমরা বিগত দিনে দেখেছি, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশ ব্যাংক কিন্তু পরিচালিত হয়েছে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। আমরা হোটেলে এবং কোনো বিশেষ সেন্টার থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনেক নীতি প্রণয়নে খসড়া বাংলাদেশ ব্যাংকে পরে পেয়েছে এবং সেগুলো প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে আমরা দেখেছি। তো মানুষ কিন্তু আশা করছে এবং বিশ্লেষকরা আশা করছেন, যারা অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করেন, কথাবার্তা বলেন, তারা কিন্তু আশা করছে বাংলাদেশ ব্যাংক নতুন করে ব্যবসায়িক গভর্নর হিসেবে আসার পরে এই বাংলাদেশ ব্যাংক নতুন করে কোনো ব্যবসায়িক
বাণিজ্যিক সংগঠনে যাতে পরিণত না হয়, ব্যবসায়ীরা যাতে বাড়তি সুযোগ না পান। তবে বা অর্থনীতি গভর্নর যে পদক্ষেপই নেন মুস্তাকুর রহমান, সেটি অর্থনীতি, বাস্তবতা, মানুষের জীবনযাত্রার ব্যয়, সেগুলোকে বিবেচনা করে করতে হবে। আর বড় যে চাপ বিগত গভর্নর আহসান ইসমুন্সু তৈরি করে রেখে গেলেন সম্মিলিত ইসলামী ব্যাংক, যে বল প্রয়োগ করে 5টি ব্যাংকে মার্জারের আওতায় এনে সেটি কিভাবে তিনি সমাধান করবেন। বিশেষ করে অনেকেই কিন্তু সমালোচনা করছেন যে এক্সিম ব্যাংক একটি শক্তিশালী ব্যাংক ছিল, সেটিকে বল প্রয়োগ করে মার্জারের আওতায় আনায় এখন আমানতকারীরা ঢুকছে, আমানতকারীরা অর্থ পাচ্ছে না। একই সঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংকও মার্জারে আসার আপত্তির কথা জানায়, কিন্তু তিনি বল প্রয়োগ করে এই মার্জার প্রক্রিয়াটি হাতে নিয়েছেন। এখন প্রায় 75 লাখ আমানতকারী রয়েছে, তাই সেই আমানতকারীরা কিন্তু নানা সংকটের মধ্যে রয়েছেন। তারা তাদের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে ন্যূনতম যে অর্থ সেটিও কিন্তু পাচ্ছেন না, চিকিৎসার খরচ মেটাতে পারছেন না। সেই বাস্তবতাগুলো কিন্তু তৈরি হয়েছে। এই যে এই ব্যাংকগুলো মার্জার তিনি বলবৎ রাখবেন নাকি মার্জার প্রক্রিয়া থেকে সরে আসবেন, এবং আমানতকারী সবচেয়ে ব্যাংকিং খাত কিন্তু পরিচালিত হয় আমানতকারীদের অর্থে। সেই আমানতকারীদের অনাস্থা যে তৈরি হয়েছে সেটি কিভাবে ফেরাবেন এবং সুশাসন কিভাবে নিশ্চিত করবেন, এইসব চ্যালেঞ্জ কিন্তু নতুন গভর্নরকে মোকাবেলা করতে হবে। তবে তিনি 4 বছরের জন্য নতুন সরকার নিয়োগ দিয়েছে, অনেকে এটি রাজনৈতিক নিয়োগ হিসেবে বিশ্লেষণ করছেন, কিন্তু মানুষ মনে করছে তিনি যদি দক্ষভাবে কেন্দ্রীয় ব্যাংকে সামাল দেন এবং ব্যাংকিং খাত সামাল দেন, তাহলেই মানুষের মধ্যে স্বস্তি হবে এবং রাজনৈতিক সরকার হিসেবে বিএনপির সেটি একটি সফলতা হিসেবে এখন যে প্রশ্নের মুখে পড়েছে, সেটি কিন্তু তখন এই প্রশ্নের উত্তর কিন্তু তখন সরকারের তরফ থেকে মানুষের কাছে পৌঁছাবে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।